আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। যুক্তরাষ্ট্র অবৈধ 1,10,00,000 অভিবাসীকে নাগরিকত্ব দিতে বিল উত্থাপন। বাড়তি প্রোটোকল বন্ধ ইস্যুতে যৌথ বিবৃতি ও মার্কিন দ্বিমুখী পদক্ষেপ। মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে বললেন হাসান রুহানি। সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ নারীর মৃত্যু। রাজনীতি অব্যাহত রাখবেন ডোনাল্ড ট্রাম্প। মিশরের জীবনমান শোচনীয় হচ্ছে বললেন সিসি। উইঘুরদের বাধ্যতামূলক শ্রমে তৈরি পণ্যে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীন 1,10,00,000 অভিবাসীর নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে বাইডেন সরকার। এর সুযোগ সৃষ্টি করতে একটি বিল উত্থাপন করেছেন ডেমোক্রেটরা। প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন পরিকল্পনার অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিলটি উত্থাপন করা হয়। বিলে বলা হয়, এই বিরাট সংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসের সুযোগ না দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তারা সেই সুযোগ দিতেই বিলটি এনেছেন। এসব অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্য অভিবাসন নীতি সংস্কার দীর্ঘদিনের চাওয়া বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতি থেকে সরে আসার লক্ষ্য ছিল তাদের। বাইডেন প্রশাসনের আমলে উত্থাপিত নতুন বিলে লাখ লাখ অভিবাসীর আইনগত সুরক্ষা দেওয়ার বিষয়টি জোর দেওয়া হয়েছে। এসব অভিবাসীর বেশিরভাগ মধ্য আমেরিকা এবং মেক্সিকো থেকে যাওয়া, যারা অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাদের ব্যবসা বাড়ি, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তান এবং নাতি নাতনিও রয়েছে। এক বিবৃতিতে বাইডেন বলছেন, অভিবাসন আমাদের শক্তির যে অপরিমেয় উৎস এবং এটা আমাদের জাতির জন্য অপরিহার্য। অভিবাসন নীতি সংস্কারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে তিনি আরও বলেছেন, অভিবাসন নীতিগুলো উপযোগী করার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। এটা পরিবারের সদস্যদের পুনর্মিলন ঘটাবে এবং আমাদের অর্থনীতির উন্নতি এবং শক্তিশালী করবে। আমাদের নিরাপত্তার রক্ষা কবচ হবে। নতুন এই বিলের প্রধান লক্ষ্য হল আগামী 8 বছরে যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন অবস্থায় বসবাস এবং কর্মরত 1,10,00,000 অভিবাসীকে নাগরিকত্ব প্রদানের সুযোগ সৃষ্টি করা। এই অভিবাসীদের মধ্যে কৃষি শ্রমিক এবং শিশুকালে পরিবারের সঙ্গে আসা ব্যক্তিদের দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ সৃষ্টি করা অথবা বৈধভাবে কাজ করার সুযোগ দিতে তাদের দেওয়া হবে গ্রিন কার্ড। এই বিলের প্রধান সমর্থক ডেমোক্রেটিক দলের সিনেটর বব মেন্ডেজ বলেছেন, কাগজপত্রহীন 1,10,00,000 অভিবাসীর সবাইকে অন্ধকার থেকে বাইরে আনার এখনই উপযুক্ত সময়। তিনি বলেছেন, এই বিল অভিবাসীদের জীবনমানের যেমন উন্নয়ন ঘটাবে, তেমনি উন্নতি হবে দেশের অর্থনীতি এবং অগ্রযাত্রার। ইরানের সংসদে একটি বিল পাশ করা হয়েছে এই মর্মে যে আগামী 23 ফেব্রুয়ারি থেকে ইরান সরকার স্বেচ্ছায় পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করে দেবে। আপাতত দৃষ্টিতে ইরানের দেওয়া এই হুমকি বাস্তবায়নের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ওয়াশিংটনের দ্বিমুখী আচরণ ততই বৃদ্ধি পাচ্ছে। বাইডেন সরকার গতকাল তার তথাকথিত সদিচ্ছা প্রদর্শনের কিছু প্রতীকী পদক্ষেপের কথা তুলে ধরেছেন। জাতিসংঘে মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স রিচার্ড মাইলস নিরাপত্তা পরিষদকে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করা এবং ইরানের বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আরোপ করার ব্যাপারে ট্রাম্প সরকারের অবস্থান থেকে সরে আসার কথা ব্যক্ত করেছে। অপরদিকে আমেরিকা বলছে, উত্তেজনা কমিয়ে আনতে তারা নিউ ইয়র্কে ইরানি কূটনীতিকদের আসা যাওয়ার ওপর ট্রাম্পের আরোপ করা সীমাবদ্ধতাগুলো হ্রাস করবে। পাশাপাশি গতকাল মার্কিন উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি আমেরিকাকে আমন্ত্রণ জানায় তাহলে তারা ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের একজন সিনিয়র কর্মকর্তা বলেছিলেন যে তিনি এ জাতীয় একটি বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে। এ বৈঠকে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত থাকবে। আপাত দৃষ্টিতে ইতিবাচক এসব পদক্ষেপের পাশাপাশি ওয়াশিংটন ইরানের প্রতি চাপ এবং হুমকি অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ ইউরোপীয় ত্রয়িকা অর্থাৎ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন গতরাত এক ভার্চুয়াল কনফারেন্স করেন। ওই কনফারেন্সের পর তারা একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের পক্ষ থেকে স্বেচ্ছায় বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিতকরণের সিদ্ধান্ত উদ্বেগজনক। সেই সঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় আইএএর পরিদর্শন সীমাবদ্ধ করার পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন একাধিপত্যবাদী নীতির মোকাবিলায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে জোরদার ভূমিকা পালন করতে হবে। বহুপক্ষের কূটনৈতিক তৎপরতায় 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে একই ধরনের ভূমিকার পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। গত বৃহস্পতিবার শেষ বেলায় ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেলের সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে পরমাণু সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে সন্তোষজনক ভূমিকা পালন করতে হবে। ফোনালাপে চার্লস মিশেল পরমাণু সমঝোতা রক্ষায় সব পক্ষ থেকে এর পরিপূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ইউরোপ টিকে রয়েছে। ইরান সম্প্রতি ঘোষণা করছে যে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে ইরান পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করবে। এ নিয়ে পশ্চিমা কূটনীতিকদের মধ্যে এক রকমের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান হওয়ার পরেই প্রথম একজন বিক্ষোভকারী মারা গেছেন, যিনি এর আগে পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়েছিলেন। মিয়া থয়ে থয়ে খাইন নামের 20 বছর বয়সী ওই নারী জলকামান, রাবার বুলেট গুলি করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় গত মঙ্গলবার আহত হয়েছিলেন। আমার খুব কষ্ট হচ্ছে এবং বলার কিছু নেই, বার্তা সংস্থা রয়টার্সকে বলছিলেন নিহত তরুণীর ভাই। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গত 9 ফেব্রুয়ারি থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। তিনি আহত হওয়ার পর মেডিকেল সূত্রগুলো উদ্ধৃত করে বিবিসি বার্মিজ বিভাগ জানিয়েছিল যে ওই নারীর মাথার আঘাত অত্যন্ত গুরুতর। অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটি প্রতিবাদে বিক্ষোভ চলছে। এর আগে 1988 এবং 2007 সালে দেশটির কয়েক দশক ব্যাপী সামরিক শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। 1988 সালের বিক্ষোভে কমপক্ষে 3000 বিক্ষোভকারী মারা যায়, আর 2007 সালে মারা গিয়েছিলেন 30 জন। দুই ঘটনাতে হাজার হাজার মানুষকে কারাগারে পাঠানো হয়েছিল। সাধারণ নির্বাচনের পর এনএলডি পার্টি বিপুল ব্যবধানে জয় পাওয়ার পর গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী বিরোধী একটি দলকে সমর্থন দিচ্ছে, যারা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। পার্লামেন্টের নতুন অধিবেশন শুরু হওয়ার আগে সেনা অভ্যুত্থানের ঘটনাটি ঘটে। মিস সুচি গৃহবন্দী রয়েছেন, তার বিরুদ্ধে বেআইনিভাবে ওয়াকিটকি ব্যবহারের অভিযোগ রয়েছে। এনএলডির আরও অনেক নেতাও আটক রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন রাজনীতিতে তার অংশগ্রহণ অব্যাহত রাখবেন। 6 জানুয়ারি ক্যাপিটাল সহিংসতার জেরে দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হয়েও শাস্তি থেকে অব্যাহতি পাওয়ার পর বুধবার ভিন্ন ভিন্ন তিনি সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি পরপর 2 বার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন, কিন্তু উচ্চকক্ষ সিনেট শাস্তি থেকে রেহাই পান। ক্যাপিটাল সহিংসতা উস্কানির জেরে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সাধারণ মানুষের সাথে যোগাযোগের প্রিয় মাধ্যম হলেও ট্রাম্প জানিয়েছেন তিনি টুইটারে ফিরছেন না। সংবাদভিত্তিক মার্কিন ওয়েবসাইট নিউজ ম্যাক্সের কাছে সাক্ষাৎকারে বরং তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠার বিষয়ে চিন্তা করার কথা জানান। তিনি বলেন, টুইটার প্রচণ্ড বিরক্তকর হয়ে উঠছে এবং লাখ লাখ লোক তা ছেড়ে দিচ্ছে। তা ছাড়ছে কারণ এটি আগের মতো নেই। গত বছর 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর তা মেনে নিতে অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে প্রতারণার মাধ্যমে তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অব্যাহতভাবে দাবি করে আসছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি মনে করি স্পষ্টই আমরা জিতেছি। আপনি চারদিকে দাঙ্গা ছড়িয়ে পড়তে দেখতেন যদি তা এক ডেমোক্রেটের সাথে করা হতো। সাক্ষাৎকারে রিপাবলিকান ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তার কথা উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি পলিটিকো এবং মর্নিং কনসাল্টের জরিপে দেখা গেছে, রিপাবলিকানদের মধ্যে 59% ভোটার ডোনাল্ড ট্রাম্পকে দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। অপরদিকে 54% জানান প্রেসিডেন্ট নির্বাচনে তারা ট্রাম্পকেই ভোট দেবেন। বুধবার ট্রাম্প একসাথে ফক্স নিউজ এবং ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের সাথে সাক্ষাৎ দেন। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি সতর্ক করে বলেছেন, মিশরের জীবনমান শোচনীয় হচ্ছে। রাষ্ট্রের খরচ সীমিত রাখতে মিশরীয়দের সন্তান 2-এর বেশি নেওয়া উচিত হবে না। এই সপ্তাহের শুরুতে ইসমাইলিয়ায় অনুষ্ঠিত এক মেডিকেল কনফারেন্সে তিনি এ সতর্ক বার্তা দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন, জীবন ধারণের ব্যবস্থা ক্রমেই শোচনীয় হচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মেলাতে আমাদের $1 ট্রিলিয়ন প্রয়োজন। তিনি বলেন, জীবন ধারণের
ব্যবস্থা উন্নত হতে পারে না যতক্ষণ না জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের মধ্যে আসে। ব্যক্তিগত জীবনে মিশরের এই এক নায়ক 4 সন্তানের পিতা। এবছর 1 জানুয়ারি মিশরের সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মোবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স জানায় মিশরের জনসংখ্যায় 10,13 লাখ ছাড়িয়েছে। মাত্র 10 মাসেই দেশটিতে জনসংখ্যা বেড়েছে 13 লাখ। মিশরের শুধু কায়রো এবং গিজা প্রদেশে 2 কোটি জনসংখ্যা রয়েছে। এর আগে মিশরীয় সামরিক বাহিনী সাবেক প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ সিসি মিশরের জন্য অধিক জনসংখ্যা এবং সন্ত্রাসকে বড় হুমকি হিসেবে বর্ণনা করেন। 2018 সালে তার প্রশাসন ইতনিন ক্যাফাইয়া প্রচার অভিযানে শুরু করেছেন। মিশরীয়দের বেশি বেশি সন্তান নেওয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে 2 সন্তানে সীমিত রাখতে প্রচারণার সাহায্যে সচেতন করার উদ্দেশ্যে অভিযান করা হয়। গত বছর আল সিসি মিশরের জনসংখ্যাকে জার্মানির সাথে তুলনা করে বলেন, গত 25 বছরে যেমন জার্মানিতে জনসংখ্যার বৃদ্ধি হয়নি, তেমনি মিশরেও জনসংখ্যার বৃদ্ধি হয়নি। সুতরাং নতুন করে কোনো বিদ্যুৎ কেন্দ্র, অবকাঠামো বা পানি শোধনাগারের প্রয়োজন নেই। তিনি বলেন, জার্মানির মতোই মিশরে জনসংখ্যা বৃদ্ধির জন্য নতুন করে বাজেটের অর্থ বরাদ্দের কোনো প্রয়োজনীয়তা নেই। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে 2 দলের ঐক্যমতের ভিত্তিতে চীনের জিনজিয়াং অঞ্চল থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এক প্রস্তাব পাশ করা হয়েছে। বৃহস্পতিবার পাশ হওয়া এই প্রস্তাব অনুযায়ী জিনজিয়াং থেকে পণ্য আমদানির সময় ওই পণ্যে বাধ্যতামূলক শ্রমে তৈরি নয় সনদ না থাকলে তা যুক্তরাষ্ট্রে রফতানি করতে পারবে না চীন। একই সাথে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের অপব্যবহারের জন্য দায়ী চীনার কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুযোগ এই প্রস্তাবে রাখা হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেসের একই ধরনের একটি প্রস্তাব পাশ করা হয়, যার হালনাগাদ করে নতুন করে এই প্রস্তাব পাশ করা হয়েছে। পাশ হওয়া প্রস্তাবে চীনের উইঘুর এবং অন্য মুসলিম সংখ্যালঘুদের নির্যাতনের সাথে জড়িত চীনা কারখানা এবং সংস্থাদের সাথে সম্পর্ক থাকা মার্কিন কোম্পানিগুলোর আর্থিক তালিকা প্রকাশের বাধ্যতামূলক ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তাবের সূচনায় ডেমোক্র্যাট দলীয় সদস্য জিম ম্যাকগোভার্ন বলেছেন, আতঙ্কের সাথে আমরা প্রত্যক্ষ করি চীনের এমন এক বিচার বহির্ভূত গণবন্দী শিবির ব্যবস্থা তৈরির। পরে সম্প্রসারণের যার লক্ষ্য উইঘুর এবং মুসলিম সংখ্যালঘুরা। তিনি অভিযোগ করেছেন, জিনজিয়াংয়ের অর্থনীতি বাধ্যতামূলক শ্রম এবং দমন পীড়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় বাধ্যতামূলক শ্রমের ফায়দাভোগী এবং এর মাধ্যমে তৈরি বিভিন্ন পণ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ লক্ষ্যে কংগ্রেসের ভূমিকা নিতে অনেক সময় অতিবাহিত হয়েছে। এর আগে জাতিসংঘের এক প্যানেল 2018 সালে জানায়, তাদের বিশ্বস্ত সূত্রের সংবাদ অনুযায়ী অন্তত 10 লাখ মুসলমানকে জিনজিয়াংয়ের বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। চীন এই তথ্য অস্বীকার করে বলেছে, উগ্রবাদের মোকাবিলায় করতে স্থানীয়দের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে তারা এই শিবিরগুলো তৈরি করেছে। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সাথে দ্বিমতের ব্যতিক্রম হিসেবে বাইডেন প্রশাসন চীনের জিনজিয়াং উইঘুরদের ওপর পরিকল্পিত গণহত্যার অভিযোগের সিদ্ধান্তের সমর্থন করেছে। এর আগে ট্রাম্প জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর নির্যাতনের অভিযোগে সংশ্লিষ্ট চীনা কর্মকর্তা এবং শিল্পের ওপর নিষেধাজ্ঞা দেন। এ অঞ্চল থেকে তুলা এবং টমেটো আমদানি না করার আদেশ দেন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।